প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আমরা গত ক্লাসে ইমেল শিখেছিলাম। ইমেলের বিকল্প হিসেবে থাকতে পারে আমাদের পরীক্ষায় খুদে বার্তা। আজকে আমরা খুদে বার্তা শিখব, যা আমরা এসএমএস নামে চিনি বা জানি। খুদে বার্তা বা এসএমএস। এসএমএস এর ইলাবরেশন হলো শর্ট মেসেজ সার্ভিস। এর বাংলা পরিভাষা হলো খুদে বার্তা। তথ্য আদান প্রদানে এসএমএস একটি জনপ্রিয় মাধ্যম। ইচ্ছে করলে একটি বার্তা অনেকের কাছে বা সমগ্র দেশে এমনকি পুরো বিশ্বে প্রচার করা সম্ভবপর। অর্থাৎ এসএমএস যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম। এসএমএস এর মাধ্যমে আমরা গোটা বিশ্বময় আমাদের সংবাদগুলো, আমাদের খবরগুলো আদান প্রদান করতে পারি এবং এটি একটি জনপ্রিয় মাধ্যমও বটে। আমরা সবাই এই এসএমএস এর সাথে পরিচিত। এসএমএস এর সুবিধাগুলো হলো অতি দ্রুত তথ্য প্রেরণ করা যায়, অতি দ্রুত এসএমএস পাঠ করে তৎক্ষণাৎই এর উত্তর প্রেরণ করা যায়। এসএমএস পাঠাতে খরচ খুবই কম হয়। ভবিষ্যতে দেখার জন্য এসএমএস গুলো কোনো একটি ফোল্ডারে জমা রাখা যায়। প্রিয় শিক্ষার্থী, এসএমএস বা খুদে বার্তা এটার সাথে আমরা আসলে সকলেই পরিচিত। এই বিষয়গুলোকে আমাদের খাতা কলমে লেখার জন্য বিশেষ কিছু প্রক্রিয়া রয়েছে, জানার কিছু বিষয় রয়েছে। আমাদের এই জন্যই আজ এসএমএস ক্লাস খুবই সহজ এবং এটা আমরা চাইলেই একদিনে আমরা এসএমএস এর সমস্ত বিষয়গুলো শিখে নিতে পারি। এবার আমরা আসি এসএমএস প্রেরণ। এটাও খুব সহজ। অর্থাৎ আমরা এসএমএস একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিভাবে পাঠাবো। আমরা রাইট মেসেজ অপশনের ক্রিয়েট মেসেজে যে এসএমএস লিখবো এবং যাকে পাঠাতে চাই সেন্ড বাটনে ক্লিক করে তার নাম্বার ক্লিক করে লিখে আমরা এসএমএস পাঠিয়ে দিতে পারি। অর্থাৎ এটি খুবই সহজ একটি প্রক্রিয়া। এবার আমরা শিখব এসএমএস কিভাবে আমরা আমাদের পরীক্ষার খাতায় লিখব। এসো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এসএমএস কিভাবে লিখব শিখে নিই। পহেলা ফাগুনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর কাছে খুদে বার্তা প্রেরণ করো। অর্থাৎ বন্ধুর কাছে ফাগুনের শুভেচ্ছা জানিয়ে একটি এসএমএস প্রেরণ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে সেটা আমরা জেনে নিই। অবশ্যই আমরা আমাদের খাতায় প্রথম যে কাজটা করব মার্জিন টানবো এবং খাতার মধ্যে প্রথম যে কাজ করণীয় সেটা হলো আমরা এমন একটা বক্স আঁকাবো। এই বক্সের ভিতরে আমাদের পুরো এসএমএস লিখতে হবে। প্রথমেই আমরা একটা মোবাইল নাম্বার, পুরো মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি 0173. তারপর আমরা এসএমএস লিখবো। এখানে আমি একটা এসএমএস লিখেছি, সুপ্রিয় বন্ধু, পহেলা ফাগুনের শুভেচ্ছা নাও, প্রাণস্ফূর্ত হৃদয়ের বেরিয়ে এসো বাইরে, চেয়ে দেখো হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, তারুণ্য কি দারুণ সেজেছে, তুমিও সাজো ফাগুনের সঞ্জীবনী সুধা আকণ্ঠ পান করে নিজেকে ধন্য করো ফাগুন হাওয়ায় আপনার। অর্থাৎ আমি একটা ডেমো হিসেবে তোমাদের দেখিয়েছি যে আমরা কিভাবে এসএমএস লিখবো। এসএমএস সাধারণত আমরা খুব বড় করে লিখি না। আমরা ফাগুনের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা বা আরো বিভিন্ন বিষয়ে আমরা এসএমএস লিখি। এসএমএস লিখতে যে বেশি কথা লেখার দরকার নেই। অত্যন্ত সহজ, সরল, সাবলীল এবং প্রাঞ্জল ভাষায় আমরা আমাদের এসএমএস গুলো লিখবো এবং এসএমএস লিখতে যে আমাদের যেখানে দাড়ি, কমা বা সেমিকোলন ব্যবহার করতে হয় সেই দিকেও আমরা খেয়াল রাখবো এবং এসএমএস এ কোনো অবশ্যই কটু কথা লেখা যাবে না, দৃষ্টিকটু, শ্রুতিকটু কোনো বাক্য লেখা যাবে না এবং বাক্যগুলোকে খুব দীর্ঘায়িত করাও যাবে না। খুব স্বল্প পরিসরে আমরা আমাদের এসএমএস গুলো লেখার চেষ্টা করব এবং আমরা এসএমএস লেখার পরে আমাদের যে কাজ, যে এসএমএস লিখলো তার নাম আমরা লিখলাম এবং তারপর সেন্ডার দিয়ে একটি মোবাইল নাম্বারে সেন্ড করা হলো যে তারিখ আমি এখানে দিয়েছি 3/6/2020 12 PM এবং আমরা এসএমএস পাঠালে তৎক্ষণাৎই কিন্তু আমরা যাকে এসএমএস পাঠাই সে কিন্তু পেয়ে যায়। ঠিক তাই রিসিভ, অর্থাৎ যে এসএমএসটি পেলো, যে এসএমএসটি রিসিভ করলো সেই সময় তারিখ 3/6/2020 12 PM।
শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। আমরা সবাই এসএমএস এর সাথে আমরা পরিচিত, সুতরাং এটি বুঝতে সমস্যা হওয়ার এমন কোনো কথা নেই। তো আমরা আমাদের এই এসএমএস বা খুদে বার্তা যখন আমাদের খাতায় লিখবো, আমরা এই ফরম্যাটে লিখবো, বক্স টু, তারপরে এসএমএস লিখবো, যে ব্যক্তি লিখছে তার নাম, সেন্ডার, রিসিভ। আমাদের কাছে খাতা কলম থাকলে অবশ্যই আমরা এই ফরম্যাটটা তুলে রাখবো। তো শিক্ষার্থী, আমরা এতক্ষণ শিখলাম খুদে বার্তা। আমাদের খুদে বার্তা এবং ইমেল শেখা শেষ হলো। এ পর্যায়ে আমরা নির্মিতি অংশের খ নাম্বার, অর্থাৎ সেখানে দেখবে যে দিনলিপি এবং অভিজ্ঞতা বর্ণনা দেওয়া আছে। এই দুইটি অংশ থেকে একটি অংশ আমাদের পরীক্ষায় আসবে। তো এখন আমরা দিনলিপি শিখব। দিনলিপি শব্দ এটার সাথে হয়তো আমরা খুব বেশি পরিচিত নই, হ্যাঁ, কিন্তু দিনলিপি না বলে যদি বলি ডায়েরি লিখন, তাহলে আমরা হয়তো সবাই এই শব্দটা চিনি বা বুঝবো। আজকে আমরা শিখব দিনলিপি কিভাবে লিখতে হয়, দিনলিপি কি, বা দিনলিপি আমরা কেন লিখি। প্রথমে আমরা বোর্ডে যাই। দেখো, দিনলিপি। দিনলিপি শব্দের আবিধানিক অর্থ হলো রোজনামচা বা দিনপঞ্জি, অর্থাৎ প্রতিদিনের লেখা, প্রতিদিন লেখা হয় বলে এর নাম হলো রোজনামচা বা দিনপঞ্জি। এর ইংরেজি পরিভাষা হলো ডায়েরি। সকাল থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত সারাদিনের বিবরণ লিখে রাখার নামই দিনলিপি। একদিনের দিনলিপি অন্যদিন লেখা যাবে না। আমি আরো সহজ করে বলে দিই, দিনলিপি বা ডায়েরি লিখুন। আমরা অনেকে হয়তো বাড়িতে এই কাজটি করি, যে প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আমরা আমাদের ডায়েরিতে লিখে রাখি। মূলত দিনলিপি একটি সাহিত্যকর্ম। প্রতিদিনের দিনলিপি প্রতিদিন লিখতে হয় এবং এই দিনলিপিগুলো লেখার নিয়ম হলো সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদের সারাদিনের যে কর্মকাণ্ডগুলো আছে এবং সারাদিনের ঘটে যাওয়া যত গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে, বা আনন্দ, উচ্ছ্বাস, দুঃখ, ব্যথা, বেদনা, উচ্ছ্বাস, এমন অনেক বিষয় আছে যা আমাদের এই দিনলিপি লিখনের কাজে ব্যবহার করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দিনলিপি লিখতে যে অবশ্যই শ্রুতিকটু কথা লিখবো না, দৃষ্টিকটু বাক্য আমরা সেখানে তুলে ধরবো না, এবং মিথ্যা বানোয়াট কোনো কিছু লেখা যাবে না। সহজ সরল ভাষায়, প্রাঞ্জল ভাষায় আমাদের এই দিনলিপিগুলো লিখতে হবে। এখন আমরা শিখিনি দিনলিপি লেখার কতিপয় কিছু নিয়ম, অর্থাৎ আমাদের দিনলিপি লিখতে গেলে কোন বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কিভাবে দিনলিপি লিখবো তা ছোট করে আমরা একটু শিখে নিই। দেখো, দিনলিপি লেখার নিয়ম। দিনলিপি হলো একটি সাহিত্যকর্ম, এটি অভ্যাস, অনুশীলনের বিষয়। দিনলিপি অনেকের কাছে মনে হতে পারে এটি খুব সহজ বা খুব সাধারণ, একদিন একটি কর্মকাণ্ড লিখে ধরলাম, কিন্তু আসলে শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদেরকে দিনলিপি লিখতে হবে পরীক্ষার খাতায়, সেখানে আমাদের ভালো নাম্বারও পেতে হবে, অবশ্যই সেই দিনলিপি লিখতে গেলে সেই সাহিত্যিক ভাষায়, সাহিত্যের ছোঁয়ায়, সাহিত্যের আদলে আমাদেরকে লিখতে হবে। যতটা সহজ বলে মনে হয়, লিখতে গিয়ে ততটা সহজ নাও মনে হতে পারে। এখানে আমাদের আরো কিছু বিষয় মনে রাখতে হবে। যেমন দেখো, দিনলিপি লেখার শুরুতেই পৃষ্ঠার বাম দিকে দিন, তারিখ, সময় ও বারের নাম উল্লেখ করতে হবে। আমরা প্রথমে আমাদের খাতায় মার্জিন টেনে পৃষ্ঠার বাম দিকে শুরুতেই আমরা যে কাজটা করব, দিন, তারিখ, সময় ও বারের নাম উল্লেখ করব। অবশ্যই এটা করতে হবে। তৃতীয়ত, দিনলিপি সহজ সরল ভাষায় গল্পের মতো করে লেখায় উত্তম। আমি আবারও বলছি, দিনলিপি লিখতে গেলে এখানে কঠিন, দুর্বোধ্য ভাষা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই সহজ সরল ভাষায় আমাদের দিনলিপিগুলো আমরা লিখব এবং দিনলিপি লিখতে হবে গল্পের মতো করে। বানোয়াট, মিথ্যা কোনো কিছু লেখা যাবে না। আমরা আমাদের দিনলিপিতে মিথ্যা কোনো ঘটনাবলী তুলে ধরবো না। তারপরে আসি দিনলিপির ব্যক্তিগত রচনা। অবশ্যই একজন ব্যক্তির দিনলিপি তার ব্যক্তিগত রচনা, তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই কিন্তু সে তার ডায়েরিতে লিখে রাখবে। তাই বলছি যে দিনলিপি ব্যক্তিগত রচনা বলে তাতে নিজের অভিমত, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি খোলাখুলিভাবে প্রকাশ করা চলে।
অর্থাৎ আমার দিনলিপি আমি যখন লিখবো, আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে, নিজস্ব অভিমত থাকতে পারে, নিজস্ব অভিরুচি থাকতে পারে, আমি আমার মতো করে তুলে ধরবো এবং গল্পের মতো করে তুলে ধরবো। আরও কিছু বিষয় আছে প্রিয় শিক্ষার্থী, দিনলিপি লেখার শুরুতে আমরা এর একটা খসড়া আমরা মাথায় চিন্তা করে নিব এবং ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত অবধি আমাদের সারাদিনের ঘটনাগুলি আমি কিভাবে লিখব সেটা আমি নিজে আগে মানসিকভাবে আমাদের মস্তিষ্কে একটা গল্পের মতো করে সাজিয়ে নিব। তারপর ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে রাতে ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমার সারাদিনের যে ঘটনাগুলো দিনলিপি আকারে আমি আমার খাতায় তুলে ধরবো, সেটা গল্পের মতো করে আগে সাজিয়ে নেব, তারপরে আমি আমার দিনলিপিগুলো খাতায় লিখব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দিনলিপির চিত্র অর্থাৎ কিভাবে আমরা দিনলিপি লিখব সেই জায়গায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে দিনলিপি লিখব এবার আমরা বোর্ডে একটু খেয়াল করি। আমাদের প্রথম কাজ হলো অবশ্যই দিনলিপি লিখতে গেলে আমাদের খাতায় মার্জিন টানতে হবে। দিনলিপি লিখতে গেলে মার্জিন ছাড়া লেখা যাবে না, এটা প্রথম শর্ত। দ্বিতীয়ত, দিনলিপি লিখতে যে আমরা এর আগে নিয়ম শেখাতে যে বা দিনলিপি লেখার নিয়ম শেখাতে যে আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে দিন, তারিখ, সময়ের কথা উল্লেখ করতে হবে। অর্থাৎ আমরা আমাদের ডায়েরিতে যখন দিনলিপিগুলো লিখব, লেখার শুরুতেই আমরা তারিখ এবং সময়ের কথা উল্লেখ করব। 3 জুন 2020, বুধবার, সময় রাত 11টা। এটা নিয়েও কথা আছে যে আমরা কেন এগুলো উল্লেখ করবো। আমরা প্রতিদিনের দিনলিপি প্রতিদিন যেহেতু লিখবো, অর্থাৎ প্রতিদিন দিনলিপি গুলো যখন আমরা আমাদের খাতায় তুলে ধরবো, আমরা ব্যক্তিগত ডায়েরিতে যখন আমরা লিখবো, তখন কোন দিনের কোন ঘটনা সেটা আমরা সহজেই জেনে নেব। যখন একটা পর্যায়ে আমার সেই ডায়েরিটা শেষ হয়ে যাবে, সেটা যদি আমি আবার দেখতে চাই, তারিখ এবং বারের সাথে মিলিয়ে নিয়ে আমি আমার সেই ঘটনাগুলোকে স্মৃতিপটে আবার তুলে ধরতে পারবো। এখন আসি সময়। সময় রাত 11টা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের শুরুতে বলেছিলাম দিনলিপি লিখতে হবে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত। অর্থাৎ আমরা যখন রাতে ঘুমোতে যাই, কেউ 11টায়, কেউ 11:30টায়, অবশ্যই সময় 12টার পরে দেওয়া যাবে না, কারণ 12টার পরে দিলে দিন কিন্তু বদলে যায়। সেটা আর 3 জুন থাকবে না, সেটা হয়ে যাবে 4 জুন। এই কারণেই আমাদের সময় সাধারণত আমরা রাত 11টা বা 11:30 দিতে পারি। এই হলো আমাদের প্রথম নিয়ম। দিনলিপি লিখতে গেলে অবশ্যই কোনো শিরোনাম লেখার প্রয়োজন নেই। অনেক শিক্ষার্থীর খাতায় দিনলিপি লেখার শুরুতে শিরোনাম দেখা যায়, সেটা আমরা অবশ্যই বর্জন করব। দিনলিপি একটি ব্যক্তিগত অভিমত লেখার জায়গা, এখানে কোনো শিরোনাম আমরা কখনোই ব্যবহার করব না। এখন আসি মূল অংশে বা গর্ভাংশে, দিনলিপি কিভাবে লিখবো। একটা দিনলিপি তো পুরো আমার এখন বোর্ডে লেখা সম্ভব না, আমি তোমাদের বুঝিয়ে দিই। দিনলিপি লিখতে গেলে আমরা যে কাজগুলো করতে পারি, মনে করো তোমাদেরকে দেওয়া হলো তোমার কলেজ জীবনের প্রথম দিনের দিনলিপি। সেক্ষেত্রে তুমি সকালে ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নিজেকে ফ্রেশ করে নাস্তা খেয়ে কলেজের জন্য রওনা হলে, তারপর কলেজের জন্য রওনা হলে বন্ধুদের সাথে কোনো একটা জায়গায় এসে একত্রবদ্ধ হলে এবং সেখান থেকে সবাই মিলে একসাথে কলেজে আসলে। এই যে আমি কথাগুলো বললাম, এটাই কিন্তু দিনলিপির প্রাথমিক আলোচনা। অর্থাৎ আমরা যখন দিনলিপিগুলো লিখবো, সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে যে কাজগুলো করলাম খুব স্বল্প পরিসরে সেই কথাগুলো আমি লিখলাম। তারপরে তুমি কলেজে পৌঁছালে, কলেজে পৌঁছানোর পরে তারপরে আমরা ধরে নিতে পারি দুপুর একটা পর্যায়ে, অর্থাৎ সেই সকাল থেকে দুপুর পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটলো সেই কথাগুলো তোমরা তুলে ধরবে। এবং এভাবে পর্যায়ক্রমে আমরা সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, সারাদিনে কলেজে কি কি কাজ করলে, কোন বিষয়গুলো তোমার কাছে খুব ভালো লাগলো, অথবা কোনো বিষয় তোমার কাছে ভালো লাগেইনি, বা অনেক কিছু অনেক গুরুত্বপূর্ণ তোমার কাছে মনে হয়েছে, এই সমস্ত তথ্যগুলো তোমার কলেজ জীবনের প্রথম দিনের ঘটে যাওয়া সেই ঘটনাগুলি তুমি তোমার দিনলিপির সেই রচনায় তুলে ধরবে। এবং সর্বোপরি রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে তুমি যখন ক্লান্ত শ্রান্ত, তার পূর্বেই তুমি তোমার দিনলিপি কিন্তু লিখবে। অবশ্যই আমাদের প্রতিদিনের দিনলিপি প্রতিদিন লিখতে হবে। দিনলিপি পরে দিন লেখা যাবে না, যেই দিনের দিনলিপি সেই দিনই আমাদের লিখে শেষ করতে হবে। একদিনের দিনলিপি পরের দিন আমরা লিখব না।
অর্থাৎ সহজ করে আরো বলে দিই, দিনলিপি যখন লিখতে যাব এখানে আমরা বাড়তি বা অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা তো লিখবই না, এখানে আমরা কয়েকটা ধাপে লিখব। আমি দেখো তোমাদের চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, এইভাবে পর্যায়ক্রমে আমাদের দিনলিপিগুলো আমরা লিখে যাব। তবে হ্যাঁ, আমরা আবার দিনলিপি লিখতে যে এখানে সকাল লিখবো না, এখানে দুপুর লিখবো না, এখানে বিকেল লিখবো না, এখানে সন্ধ্যা লিখবো না, এখানে রাত লিখবো না। অর্থাৎ পুরো দিনটাকে 5টা ভাগে ভাগ করে নিয়ে তোমার ওই দিনে যত গুরুত্বপূর্ণ তথ্য আছে, তোমার যা ভালো লেগেছে অথবা যা তোমার কাছে ভালো লাগেনি, বা যেখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করেছো, যেই বিষয়গুলো তোমার সেই ডায়েরিতে তুলে রাখা দরকার, সেই বিষয়গুলোই তুমি তোমার দিনলিপিতে লিখবে। এবং সর্বোপরি ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত তুমি যে কাজগুলো করলে সেখানে একটা সুন্দর উপসংহার টেনে তুমি তোমার দিনলিপি শেষ করবে। খুব দীর্ঘ দিনলিপি লেখার প্রয়োজন নেই, খুব স্বল্প পরিসরে গল্পের মতো করে তোমরা তোমাদের দিনলিপিগুলো লিখতে পারো। এবং তোমরা তোমাদের এই দিনলিপিগুলো জানার জন্য তোমরা তোমাদের কাছে যদি কোনো বই থেকে থাকে বা তোমরা কোনো বই যদি মধ্যে সংগ্রহ করে থাকো, তোমরা দিনলিপির চ্যাপ্টারে যে কিছু দিনলিপি পড়ে দেখতে পারো, তাহলে খুব সহজে বুঝে যাবে। খুবই সহজ বিষয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার দিনলিপি ক্লাস এখানে শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি তারপরেও না বোঝো, তোমরা বাসায় পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, প্রয়োজন হলে আমাকে ফোন দিবে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ শিখেছিলাম দিনলিপি, এখন শিখবো অভিজ্ঞতা বর্ণনা। আমরা আবার আমাদের নির্মিত অংশের এই সিলেবাসটা একটু বুঝে নিই। দিনলিপি, অভিজ্ঞতা বর্ণন, এই দুটি অংশ থেকে একটি অংশ আমাদের পরীক্ষায় আসবে, কারণ আমরা দিনলিপি, অভিজ্ঞতা বর্ণন দুটি শিখে রাখবো। এখন আমরা অভিজ্ঞতা বর্ণনে চলে আসি। প্রথমে আমরা বোর্ডে আসি। অভিজ্ঞতা বর্ণন। অভিজ্ঞতা বর্ণন কি আসলে? অভিজ্ঞতার আবিধানিক অর্থ হলো ভুয়ো দর্শন দ্বারা লব্ধ জ্ঞান, অর্থাৎ বহু দর্শন দ্বারা যে জ্ঞান লাভ করা যায় এমন জ্ঞান। অভিজ্ঞতা বর্ণন অর্থাৎ অভিজ্ঞতা বর্ণন কি? আমরা কি শিখতে পারলাম বা শিক্ষার মধ্য দিয়ে কোন ধরনের অভিজ্ঞতা অর্জন হলো তার প্রতিফলন ঘটে অভিজ্ঞতা বর্ণনার মধ্য দিয়ে। অভিজ্ঞতা দুই ধরনের হতে পারে, প্রত্যক্ষ, পরোক্ষ। এখন আমরা জানবো অভিজ্ঞতা বর্ণন সংক্রান্ত নির্দেশাবলী, অর্থাৎ আমরা আমাদের খাতায় যে অভিজ্ঞতা বর্ণনগুলো তুলে ধরবো, কিভাবে লিখবো সেই সংক্রান্ত কিছু নির্দেশাবলী। প্রথমত, অভিজ্ঞতা বর্ণনার হৃদয়গ্রাহী হতে হবে, অর্থাৎ আমি আমার জীবনের যে অর্জিত অভিজ্ঞতাটুকু আমার খাতায় তুলে ধরবো, অবশ্যই এটি হৃদয়গ্রাহী হতে হবে। দ্বিতীয়ত, অভিজ্ঞতা বর্ণনায় সূচনা, মূল অংশ, উপসংহার থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও বলে রাখি, হ্যাঁ, সূচনা, মূল অংশ, উপসংহার থাকে। তার মানে আমরা আমাদের খাতায় কিন্তু সূচনা, তারপরে আবার মূল অংশ, উপসংহার এভাবে লিখবো না। অর্থাৎ এই সূচনা একটা অংশ, সূচনার একটা বিষয় কথাগুলো লিখতে হবে। শুরুর যে বিষয়টা, অভিজ্ঞতা বর্ণন যখন তুমি লিখবে, শুরুতে কি লিখবে, এটাই সূচনা। তারপরে সারাদিন তুমি যে অভিজ্ঞতাটা অর্জন করলে সেই বিষয়টা লিখবে, এবং সর্বোপরি লিখবে উপসংহার, অর্থাৎ সেই অভিজ্ঞতা অর্জন থেকে তোমার প্রাপ্তির যে বিষয়গুলো, তোমার ভালো লাগার যে বিষয়গুলো, তোমার অর্জনের যে বিষয়গুলো, তুমি যেখান থেকে শিক্ষাগুলো অর্জন করলে সেই কথাগুলো সর্বশেষে এসে তুলে ধরবে। 3, গল্পের মতো করে সহজ সাবলীল ভাষার লেখা উত্তম। তোমাদের দিনলিপি লেখার ক্ষেত্রে আমি একই কথা বলেছিলাম যে দিনলিপি যখন লিখবো গল্পের মতো করে সহজ সাবলীল প্রাঞ্জল ভাষায় লিখবো। অভিজ্ঞতা বর্ণনের ক্ষেত্রেও আমি একই কথাই বলবো, এটি একটি সাহিত্যকর্ম। সুতরাং এই লেখাগুলো যখন আমরা আমাদের খাতায় লিখবো, অবশ্যই সহজ এবং সাবলীল ভাষায় লিখবো। চতুর্থত, অভিজ্ঞতা বর্ণনা এমনভাবে লিখতে হবে যেন আয়নার মতো চোখের সামনে ফুটে ওঠে, এখানে এর সার্থকতা। তুমি তোমার জীবনের অর্জিত যে অভিজ্ঞতার কথা তোমার খাতায় তুলে ধরবে, সেটা যেন স্বচ্ছ হয়, আয়নার মতো। পাঠক যখন তোমার সেই লেখা অভিজ্ঞতার ঘটনাগুলো পড়বে, তখন তার চোখের সামনেও যেন সেই চিত্রকল্পগুলো
ফুটে ওঠে, কল্পনায় যেন সেই ঘটনাগুলো ভেসে ওঠে। এবং একজন অভিজ্ঞতা বর্ণনকারী অভিজ্ঞতা বর্ণনার মধ্যে এটাই প্রথম সার্থকতা। সে কিভাবে তার জীবনের অভিজ্ঞতার অর্জনটুকু তার খাতায় তুলে ধরল। অভিজ্ঞতা আমরা নানাভাবে অর্জন করি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, বিভিন্নভাবে আমরা আমাদের অভিজ্ঞতা অর্জন করি। অভিজ্ঞতার মাধ্যমে আমরা যা করতে পারি, আমাদের আত্মমূল্যায়ন ও আত্ম উপলব্ধি করতে পারি। একজন ব্যক্তি তার অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়েই তার নিজের মূল্যায়নটুকু করতে শেখে। এ কারণে অভিজ্ঞতা বর্ণন করা বা অভিজ্ঞতা বর্ণনকারীর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, সেই বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার আমরা খাতায় লিখে যে কিভাবে একজন শিক্ষার্থী তার খাতায় অভিজ্ঞতা বর্ণনার ঘটনাগুলো তুলে ধরবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে আসি কিভাবে আমাদের অভিজ্ঞতা বর্ণনা আমরা খাতায় লিখবো। এটা আমাদের প্রশ্ন, জীবনের প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। আমরা মার্জিন টানবো, মার্জিনের ভিতরে এভাবে একটা শিরোনাম লিখবো, জীবনে প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতা। নিচে আমি একটা দাগ দিয়ে দিয়েছি, এভাবে তোমরাও দিবে। আচ্ছা, এবার আসি আমরা কিভাবে লিখবো। অভিজ্ঞতা বর্ণন লেখার ক্ষেত্রে তিনটা দিক আমাদের খেয়াল রাখতে হয়, একটা সূচনা অংশ, একটা মূল অংশ, একটা উপসংহার অংশ। সূচনা অংশ অর্থাৎ আমরা যে বিষয়টা পেয়েছি জীবনে প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতা, হ্যাঁ, হয়তোবা কয়েকটা বন্ধু মিলে তারা পাহাড় দেখার জন্য সিদ্ধান্ত নিল এবং তারা সিদ্ধান্ত মোতাবেক দিন তারিখ ঠিক করে তারা পাহাড় দেখার উদ্দেশ্যে রওনা করে ফেললো। অর্থাৎ সূচনা অংশে রওনা, সিদ্ধান্ত গ্রহণ, কোথায় যাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে এখানে যথেষ্ট। তারপরে চলে আসি মূল অংশ। মূল অংশে আমরা অবশ্যই পুরো পথ জুড়ে তারা কি করেছে, কি খেয়েছে, এগুলো লেখার দরকার নেই। একেবারে তারা সরাসরি চট্টগ্রামে পাহাড় দেখায় চলে আসবে। গাড়িতে করে তারা পাহাড় দেখতে যাচ্ছে। পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ে নানাবিধ গাছ, ফুল, লাল নীল ফুল তাদেরকে মুগ্ধ করে তুলেছে। পাহাড়ের বাঁশঝাড়, এগুলো দেখে তারা মুগ্ধ হয়ে উঠেছে। পাহাড়ের আঁকাবাঁকা পথ, কখনো তারা খুব ভয় পাচ্ছে। তারপরে পাহাড়ের যেতে পথে বিভিন্ন উপজাতিরা ছোট 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 দোকানের পসরা বসিয়েছে এবং একটা সময় তারা যেতে যেতে দেখে অনেক বড় বড় দুটি বাজার। এই এমন ঘটনাগুলো তারা যা যা দেখবে পাহাড় দেখতে যে এই ঘটনাগুলো তারা তুলে ধরবে। এবং হয়তোবা তারা যেতে যেতে দেখে যে ঝর্ণার ধারা, সেখানে উপজাতিরা হয়তোবা ছোট ছোট উপজাতির ছেলেমেয়েরা গোসল করছে। প্রত্যেকটা পাহাড়ের যে বিষয়গুলো, পাহাড়ের যে সৌন্দর্যগুলো, পাহাড়ের গাছ, হ্যাঁ, বা পাহাড়ের মধ্যে ওই জায়গায় বসবাসকারী মানুষ বা পাহাড়ের ওইখানে যে পসরাগুলো বসেছে, বিভিন্ন ধরনের বিষয়বস্তু যা তাদেরকে মুগ্ধ করে, সমস্ত বিষয়গুলো ওই মূল অংশে তারা তুলে ধরবেন। একটা পর্যায়ে হয়তোবা তারা পাহাড় দেখতে দেখতে ক্লান্ত, কোনো একটা জায়গায় গিয়ে তারা বসলো, সেখান থেকে তারা অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করলো এবং সর্বোপরি শেষে অংশে এসে উপসংহার টানতে হবে এভাবে যে পাহাড় দেখতে যে তাদের কোন বিষয়গুলো ভালো লেগেছে, কোন বিষয়টা তার স্মৃতিপটে সবসময় চিরস্মরণীয় বরণীয় হয়ে থাকবে। অর্থাৎ খুব সুন্দর একটা এন্ডিং বা উপসংহার দিয়ে এই অভিজ্ঞতা বর্ণন লেখাটা শেষ করতে হবে। এখানে আমরা অভিজ্ঞতা বর্ণন লিখতে যে এই যে প্যারা আকারে আমি কয়েকটা দাগ দিয়ে দিয়েছি, এখানে নির্দিষ্ট এমন কোনো নিয়ম নেই। 3টা প্যারাও লেখা যাবে, 4টা প্যারাতেও লেখা যাবে, 5টা প্যারাতেও লেখা যাবে। এখানে আমাদের কোন বিষয়ের উপর আমাদের অভিজ্ঞতা বর্ণন আসছে সেই বিষয়ের উপর নির্ভর করে আমাদের এই প্যারাগুলো আমরা দিব। তবে স্বল্পায়তন আমাদের লিখতে হবে, অপ্রাসঙ্গিক, অমার্জিত, দৃষ্টিকটু কোনো কথা এখানে লেখা যাবে না। এবং পাহাড় দেখতে যে মূলত প্রকৃত অর্থে দুই বন্ধুর মধ্যে যে অভিজ্ঞতা তারা অর্জন করলো, সেই লেখাটুকু তারা এমন করে লিখে তুলবে একজন পাঠক তাদের সেই অভিজ্ঞতা বর্ণনটুকু পড়ে তার চোখের সামনেও যেন সেই পাহাড়, পাহাড়ের ফুল, পাহাড়ে বয়ে যাওয়া ঝর্ণাধারা, পাহাড়ের উপজাতি, পাহাড়ে দেখা নানাবিধ গাছপালা, পাহাড়ের সৌন্দর্য যেন সেই পাঠক তার হৃদয় পটে তার কল্পনার ছবি এঁকে তুলতে পারে। এই আমাদের অভিজ্ঞতা বর্ণন। খুবই সহজ একটি বিষয়। আমরা যদি আমাদের হাতের কাছে বই থাকে বা আমরা বই ইতিমধ্যে যদি কেউ সংগ্রহ করে থাকি, আমাদের অভিজ্ঞতা বর্ণনের যে চ্যাপ্টারগুলো আছে আমরা অভিজ্ঞতা বর্ণনগুলো পড়লে আমরা শিখবো। আর এটা লেখার ক্ষেত্রে এর যে বিশেষ কোনো নিয়ম নেই, শিরোনাম লিখবো, অভিজ্ঞতা বর্ণন হয়ে শেষ।
নিচের নাম ঠিকানা কোনো কিছু লেখার দরকার নেই, শুধু একটা শিরোনাম, এর বেশি কোনো কিছু আমাদের অভিজ্ঞতা বর্ণন খাতায় লেখার ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। অবশ্যই স্বল্পায়তনে আমাদের এই লেখাগুলোকে আমরা শেষ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আমার এই অভিজ্ঞতা বর্ণন এবং দিনলিপি আমি যে বোঝালাম আমার আজকের এই ক্লাসে তোমরা সবাই বুঝেছো, এবং তোমরা অবশ্যই বাসায় এই বিষয়গুলোর উপর পড়ালেখা করবে, প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সবাই বুঝেছো এবং তোমরা সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।